আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ন্যারেশন নিয়ে অনেক টেনশনে অনেক ডিপ্রেশনে আছো, ন্যারেশন মাথায় ঢোকে না, ন্যারেশন কিছুই বুঝে না, তোমাদের জন্য কিন্তু আমি বেসিক থেকে ক্লাসগুলো নিচ্ছি। আশা করছি তোমরা প্রথম থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতেছো। আজকে হচ্ছে ডে 7 এই ন্যারেশন টপিকের উপরে। পূর্বের ডে 1 থেকে ডে 6 পর্যন্ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে আসো, তাহলে তোমার জন্য ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। ন্যারেশন সেকেন্ড পেপার টপিক আর ক্লাস নেওয়া হচ্ছে আমার সেকেন্ড পেপার লেকচার বুক থেকে, অর্থাৎ আমি সেকেন্ড পেপার তোমাদের যে ক্লাসগুলো নিয়ে থাকি আমার এই সেকেন্ড পেপার লেকচার বুক থেকে আমি ক্লাস নিয়ে থাকি। এবং তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে আছো, ইংলিশের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার বেসিক টু অ্যাডভান্স একটা গোছানোর প্রস্তুতি নিতে চাও, তুমি ইংলিশের যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি একদম বেসিক থেকে শিখতে চাও তাহলে তোমার জন্য আমার বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। তুমি মোটামুটি পারো অথবা ইংলিশ সিলেবাস মোটামুটি শুরু করেছো, এখনো গোছানোর প্রস্তুতি নাওনি, অর্থাৎ তুমি যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি ফার্স্ট ইয়ার হও অথবা সেকেন্ড ইয়ার হও, তুমি নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, আমি তোমাকে কথা দিচ্ছি, বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে ভর্তি হওয়ার পর যদি আমার গাইডলাইনটা ভালো করে ফলো করো, ঠিক মতো ক্লাসগুলো করো, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। 3 নাম্বারটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এর পূর্বে কিন্তু আমরা যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা সেন্টেন্স দিয়ে অলরেডি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুইটা আমরা কমপ্লিট করেছি সেন্টেন্স দিয়ে। আজকে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করব সেটা আমরা দেখব এক্সাম্পলের মাধ্যমে। এবং এখান থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ এই ইম্পারেটিভ সেন্টেন্স রিলেটেড আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ, প্র্যাকটিস করব। জাস্ট একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করতে থাকো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, তো ইম্পারেটিভ সেন্টেন্স আমি কিভাবে চিনবো? সাধারণত প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়, তারপর এক্সটেনশন এবং লাস্টে ফুল স্টপ। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, যেমন রাইট আ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখো। আচ্ছা, এখানে ফুল স্টপ হবে। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি বোঝায়। আদেশ করা বোঝায়, তাহলে বসবে অর্ডার্ড। উপদেশ দেওয়া বোঝালে অ্যাডভাইসড। অনুরোধ করা বোঝালে রিকোয়েস্টেড এবং নিষেধ করা বোঝালে ফরবেড। ঠিক আছে, আচ্ছা তো আমরা এক্সাম্পল দেখি। 738 নাম্বার এক্সাম্পল দেখো, ডিরেক্ট আছে, মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আচ্ছা, আমাদের প্রথমে কাজ হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বটা আগে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মাদার, তাহলে আমি এখানে মাদার বসিয়ে দিই আগে সাবজেক্ট মাদার। এবার সেই টু রিপোর্টিং ভার্বটা কি বসবে? এই রিপোর্টিং ভার্ব কি বসবে এটা ডিপেন্ড করে হচ্ছে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। ঠিক আছে, তাহলে দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, প্রথমে আছে অলওয়েজ একটা অ্যাডভার্ব, কিন্তু প্রথমে দেখো মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। প্রথমে কি আছে দেখো, স্পিক হচ্ছে ভার্ব, তাহলে স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। এখানে কি বলছে? ইম্পারেটিভ বোঝাচ্ছে, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ অথবা নিষেধ করা বোঝাচ্ছে। আচ্ছা, এবার দেখবো আসলে কি বোঝাচ্ছে এখানে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। এখানে তুমি কি বুঝতে পারছো নিজে একটু ভাবো। এখানে উপদেশ দেওয়া বলছে, কারণ কি দেখো মাদার সেড টু মি, মা আমাকে বলেছিলেন কি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। তাহলে মা আমাকে কি করেছিলেন? মা আমাকে উপদেশ দিয়েছিলেন, মা আমাকে উপদেশ দিয়েছিলেন। উপদেশ যদি বোঝাই তাহলে কি বসবে? অ্যাডভাইসড, ADVISED। ওকে, অ্যাডভাইসড। এবার কি ভার্ব অবজেক্ট, অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি বসিয়ে দিলাম। এবার দেখো খেয়াল করে কম আউটে কি বসবে? ইম্পারেটিভ সেন্টেন্সে কম আউটে কি বসে? টু অথবা নট টু। এখানে নেগেটিভ কোনো কিছু নাই, নট বা নেভার, নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তাহলে কি হবে? এটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে কি বসবে? টু। ক্লিয়ার? টু। এবার টু এর পরে কি হবে? টু এর পর রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে, ভার্ব, এই যে স্পিক হচ্ছে এখানে ভার্ব, স্পিকটা ভার্ব। অনেকেই এই যে টু এর পরে অলওয়েজ স্পিক দিয়ে ফেলে, না, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, এটাকে ইংলিশ গ্রামারে বলে ইনফিনিটিভ। তাহলে টু এর পরে কি বসবে? ভার্বটা বেস ফর্ম হবে, তাহলে টু স্পিক হবে, টু স্পিক। ওকে, টু স্পিক। এবার বাকি অংশ বসিয়ে দাও, দা ট্রুথ, দা ট্রুথ। এবার এই যে অলওয়েজ ওয়ার্ডটা আছে, এই যে এই অ্যাডভার্বটা আমরা পরে বসিয়ে দিতে পারি, পরে বসিয়ে দিলাম। ঠিক আছে, পরে বসিয়ে দিলাম এবং লাস্টে অবশ্যই ফুল স্টপ ব্যবহার করতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে হি সেড টু মি ডু ইট অ্যাট অনস, এটা কি হবে দেখো, একদম তুমি সহজেই চিন্তা করে দেখো। হি এখানে কি বলছে? ডু ইট অ্যাট অনস, এটা এক্ষুনি করো। যদি আমি বুঝতে পারি
যে ডু প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে যেহেতু, ডু ইট অ্যাট অনস, এটা এক্ষুনি করো। যদি আদেশ করা বোঝায় তাহলে আদেশ বোঝালে কি হবে? অর্ডার। আর উপদেশ দিলে অ্যাডভাইসড, অনুরোধ করলে রিকোয়েস্টেড। তবে এখানে দেখো আসলে প্লিজ বা কাইন্ডলি এরকম কোনো কিছু নাই। তো ডু ইট অ্যাট অনস এটা এক্ষুনি করো, আদেশ দিয়েছে। আদেশ করা বোঝালে কি হবে? এখানে এই যে সেই টু, এখানে কি বসবে? অর্ডারড, অর্ডারড। ওকে, আদেশ করা বোঝালে অর্ডারড, মি অবজেক্ট, মি বসে গেল। আবার দেখো ডু ইট অ্যাট অনস, এখানে নেগেটিভ কোনো কিছু নাই, তাহলে কি বসবে? এখানে যেমন টু নিয়েছি আমরা, সেম ভাবে কমা উঠে কি বসবে? টু। টু এর পরে কি বসবে? এই যে ভার্বের বেস ফর্ম ডু, টু ডু। ইট, ইট থাকলে পরিবর্তন নাই, ইট ইট অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স। লাস্টে অবশ্যই ফুল স্টপ বসবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসো এখানে ভালো করে খেয়াল করো, একদম ফুল মনোযোগ দিয়ে দেখো প্লিজ। দেখো ফাদার সে টু মি ডু নট রান ইন দ্য সান। এটা যদি এখন বুঝো ভালো করে তাহলে পরেরটা তুমি নিজেই করতে পারবা, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা দেখো। আচ্ছা প্রথমে আসি আমরা সাবজেক্ট ফাদার। ওকে, ফাদার প্লিজ ভালো করে মনোযোগ দাও। এবার এই যে সেই টু, এই যে রিপোর্টিং ভার্বটা কি বসবে? কিসের উপর ডিপেন্ড করবে? সেটা রিপোর্টেড স্পিচ এর উপর ডিপেন্ড করবে, অর্থাৎ কোন সেন্টেন্সে আছে। দেখো ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান। খেয়াল করে দেখো, ডু নট রান ইন দ্য সান মানে কি? রোদে দৌড়ায়ও না। এখানে ভালো করে বুঝো যে বাবা আমাকে কি বলেছে। আমি যদি বলি বাবা আমাকে নিষেধ করেছে রোদ্রে দৌড়াইতে, বাবা আমাকে নিষেধ করেছে অথবা বাবা আমাকে উপদেশ দিয়েছে রোদ্রে না দৌড়াতে, বাবা আমাকে উপদেশ দিয়েছিলেন, ঠিক আছে? তাহলে আমি উপদেশ ধরি, উপদেশ হলে কি বসবে? ফাদার অ্যাডভাইসড। ভালো করে বুঝো প্লিজ, অ্যাডভাইসড। ওকে, তাহলে ফাদার অ্যাডভাইসড, অবজেক্ট কি? মি। ওকে, মি বসিয়ে দিয়েছি, অ্যাডভাইসড। এবার কি বসবে এখানে? ডু নট, ডু নট রিপোর্টেড স্পিচের প্রথমে ডু নট রান, ডু নট নেগেটিভ আছে, তাহলে কি বসবে? আগে কিন্তু ছিল অলওয়েজ স্পিক, এখানে ছিল ডু ইট অ্যাট অনস, যেখানে নেগেটিভ কোনো কিছু ছিল না, বাট এখন কিন্তু আছে ডু নট, ডু নট। তাহলে কি বসবে? নট টু, কমা উঠে কি বসবে? নট টু। আচ্ছা নট টু এর পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম। ভার্ব কোনটা এখানে? এই যে রান হচ্ছে মেইন ভার্ব, তাহলে টু এর পরে বসবে বেস ফর্ম রান, ইন দা সান, ইন দা সান। ওকে, প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে বুঝো প্লিজ, একটু ভালো করে খেয়াল করো। এখানে আমি অ্যাডভাইস দিয়ে করেছি, বুঝো পার্থক্যটা বুঝো, অ্যাডভাইস দিয়ে করেছি। কিন্তু তো আরেকটা স্টুডেন্ট মনে করবে যে এখানে আমি অ্যাডভাইস দিয়ে করব না, বাবা আমাকে রোদে দৌড়াতে নিষেধ করেছিলেন। এই যে নিষেধ করা বোঝালে, নিষেধ করা বোঝালে কি বসবে? ফরবেইড। নিষেধ করা বোঝালে কি হবে? ফরবেইড। আর এখানে তো উপদেশ দিয়েছিল, বাট তুমি উপদেশ ভেবেছো, বাট আরেকটা স্টুডেন্ট ভাববে কি যে না উপদেশ না, এখানে নিষেধ করা বুঝিয়েছে, তাও কিন্তু হবে। ওকে, বি কেয়ারফুল। তাহলে এখানে খেয়াল করো, আমি যদি নিষেধ করা বোঝাই তাহলে আরেকটা অল্টারনেটিভ আনসার হবে এখানে, ফাদার, ফাদার। এবার এই যে অ্যাডভাইসটার এখানে আমি কি দিব? ফরবেইড। নিষেধ করা বোঝালে কি হয়? ভার্বটা বসবে ফরবেইড, তাহলে ফরবেইড দিলাম। ওকে, ফরবেইড, ভালো করে বুঝো প্লিজ, ফরবেইড। আচ্ছা মি, মি বসিয়ে দিলাম। এই বিষয়টা, এই জায়গাটা ভালো করে খেয়াল করো। দেখো এখানে যখন আমি অ্যাডভাইস দিয়েছি তখন আমি নট টু বসিয়েছি এখানে, ক্লিয়ার? কারণ কি? ডু নট আছে। বাট এই জায়গাটায় দেখো এখানে আমি ফরবেইড দিয়েছি। এই ফরবেইড, এই ভার্বটাই হচ্ছে নিষেধ করা, মানে এই ভার্বটাই নেগেটিভ। আবার বলছি প্লিজ ভালো করে দেখো, ফরবেইড মানে কি? ফরবেইড মানে নিষেধ করেছিলেন, নিষেধ করাটাই হচ্ছে, এই ভার্বটাই হলো নেগেটিভ। যেহেতু এই ফরবেইড এই ভার্বটাই নেগেটিভ, তাহলে পরে কিন্তু আর এখানে ডু নট থাকলেও, এই যে ডু নট থাকলেও পরে আর নট টু বসবে না, এখানে টু বসবে। যদি নট টু বসিয়ে দাও অর্থ কিন্তু উল্টে যাবে। তাহলে ফাদার ফরবিড মি, বাবা আমাকে নিষেধ করেছিলেন, টু, টু এবার কি বসবে? রান, টু এরপরে ভার্ব বেস ফর্ম টু রান ইন দা সান। আচ্ছা প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে বোঝার আরেকটু চেষ্টা করো। দেখো আমি এখানে কেন বললাম যে নট টু বললে বা নট টু লিখলে কিন্তু উল্টিয়ে যাবে অর্থটা। দেখো এখানে যদি বলি যে ফাদার ফরবিড মি নট টু, লিখলাম আমি নট টু রান ইন দা সান। বাবা আমাকে, এই যে ফাদার ফরবিড মি, বাবা আমাকে নিষেধ করেছিলেন নট টু রান ইন দা সান। বাবা আমাকে রোদ্রে না দৌড়াতে নিষেধ করেছিলেন। আচ্ছা বাবা আমাকে রোদ্রে না দৌড়াতে নিষেধ করছে মানে কি? রোদ্রে দৌড়াতে বলছে, অর্থ কিন্তু হয়ে যাবে তখন রোদ্রে দৌড়াতে বলছিল। আসলে কি দৌড়াতে বলছিল? না, দৌড়াতে নিষেধ করেছিল। ঠিক আছে, তাহলে ফরবেইড দিলে মনে রাখবা, ফরবেইড দিলে এরপরে নট থাকলে আমরা আর নট টু বসাতে পারবো না।
ঠিক আছে, তখন জাস্ট টু হবে এবং পরের ভার্বটার বেস ফর্ম বসে যাবে, ঠিক আছে। কিন্তু বাকি যেগুলো আছে যেমন রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড, এগুলো দিলে যদি পরে নেগেটিভ থাকে তাহলে নট টু বসবে। কিন্তু ফরবেইড বসালে, আবারও বলছি, ডু নট আছে, এখানে নেগেটিভ আছে এবং তুমি ভার্বটা ফরবেইড বসিয়েছো, নিষেধ করা, তাহলে এই ফরবেইড বসাইলে পরের নট টু বসানো যাবে না, এখানে টু বসিয়ে পরের ভার্বের বেস ফর্মটা বসিয়ে দিতে হবে। আশা করি তোমরা পুরোটা ক্লিয়ার হয়ে গিয়েছো। এখন দেখবো হচ্ছে আমরা যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে কোশ্চেন আসে সেটা খেয়াল করে দেখো। 742 নাম্বার এক্সাম্পল দেখো। হি সেই টু মি, সে আমাকে বলেছিল, নেভার মুভ, মুভ করো না ভেরি ফাস্ট, দ্রুত। তাহলে এখানে যে দ্রুত মুভ করতে নিষেধ করেছে, তাহলে খেয়াল করো এখানে সাবজেক্টটা কি, হি, তারপরে সেই টু এর জায়গায় বসবে ফরবিড, মি অবজেক্ট। এবার দেখো যেহেতু আমি ভার্বটা ফরবিড বসিয়েছি, ফরবিড মানে কি, নিষেধ করা, নেগেটিভ একটা ভার্ব, তাহলে পরে কিন্তু আর নট বসানো যাবে না বা নেভার বসানো যাবে না। ওকে, তাহলে এখানে টু বসবে, টু, তারপর হচ্ছে এই যে ভার্বের বেস ফর্ম মুভ, ভেরি ফাস্ট। ওকে, তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। হি ফরবিড মি টু মুভ ভেরি ফাস্ট। 743 নাম্বার এক্সাম্পল। হি সেড টু মি লেট মি কাম ইন। লেট, দেখো খেয়াল করে লেট দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু হলেও এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দিয়ে শুরু হলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, খুব ভালো করে দেখো লেট এর ব্যবহারটা। প্রথমে সাবজেক্ট, তারপরে সেইড অথবা টোল্ড অথবা সাজেস্টেড, তারপর অবজেক্ট প্লাস দ্যাট। তাহলে খেয়াল করি প্রথম থেকে আমরা আসি, এখানে বি নাম্বারটা খেয়াল করে দেখো, হি সাবজেক্ট, তারপরে সেইড বা টোল্ড বা সাজেস্টেড, এখানে টোল্ড আছে, অবজেক্ট কি এখানে মি, তাহলে হি, সেইড টু এর জায়গায় টোল্ড, এখানে হচ্ছে মি, কমা আউটে কি বসবে, দ্যাট বসবে, তারপর হচ্ছে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি এখানে মি, এই যে মি হচ্ছে মি অবজেক্টিভ ফর্ম আছে এখানে, এটা ফলো করবে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, কারণ মি হচ্ছে ফার্স্ট পারসন, ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি, তাহলে এখানে বসলো হি। এবার আমাদের এখানে কি বসবে, সাবজেক্টের পরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, তাহলে মাইট বি অ্যালাউড টু। এবার হচ্ছে কাম ইন লাস্টে ফুল স্টপ। এই বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এইটা তোমরা একটু ভালো করে মনে রাখতে পারো, হ্যাঁ, এটা একটু সুন্দর করে মনে রাখবা, লেটের ব্যবহার আসলে তোমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করবা। ওকে, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় খ ইউনিট 19-20 সেশনে এই কোশ্চেন এসেছিল। ওকে, 745 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে লেট আস অথবা লেটস যদি থাকে তাহলে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করব। এই কোশ্চেন এসেছে কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ ক ইউনিট 19-20 সেশনে এই কোশ্চেন এসেছিল। আচ্ছা, তো যদি লেটস বা লেটাস থাকে তাহলে আমরা কিভাবে এটাকে সমাধান করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। এই স্ট্রাকচারটা একটু ভালো করে মনে রাখো। লেটস বা লেটাস থাকলে এটা কি বোঝায়, প্রস্তাব বোঝায়, অর্থাৎ আমাদের ভার্বটা কি বসবে, প্রপোজ টু, কি বসবে, প্রপোজ টু। এবার স্ট্রাকচার দেখো, আমরা প্রথমে সাবজেক্ট, তারপর প্রপোজ টু। এই দেখো মাই ফ্রেন্ড সাবজেক্ট, সেই টু এর এখানে কি বসবে, প্রপোজ টু মি। এবার কমা আউটে কি বসবে, দ্যাট, এই যে অবজেক্ট, তারপর কমা আউটে কি বসবে, দ্যাট, তারপর হচ্ছে উই, ইউ অথবা দে। এবার প্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, কখন উই বসাবা, কখন ইউ বসাবা, কখন দে বসাবা, যখন দেখবা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কি আছে, একটা ফার্স্ট পারসন আছে, তাহলে বসবে উই। ফার্স্ট পারসন থাকলে উই, আর সাবজেক্ট অবজেক্টের মধ্যে সেকেন্ড পারসন থাকলে ইউ, এবং যদি থার্ড পারসন থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন একটাও নাই, শুধু থার্ড পারসন, তাহলে বসবে দে। এবং আগে প্রথম প্রায়োরিটি হবে ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন থাকে, লেট আস গো ইউ অ্যান্ড আই, এই যে আই মানে কি ফার্স্ট পারসন আছে, আগে ফার্স্ট পারসন দেখবো। ফার্স্ট পারসন থাকা মানে আমরা উই বসাবো। যদি দেখি যে ফার্স্ট পারসন নাই, সেকেন্ড পারসন থার্ড পারসন আছে, তাহলে সেকেন্ড পারসন প্রায়োরিটি হবে, তখন বসবে ইউ। এবং ফার্স্ট সেকেন্ড না থাকলে, থার্ড পারসন থাকলে বসবে দে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ফার্স্ট পারসন আছে, তাহলে এর জন্য কি বসবে, উই। ফার্স্ট পারসন থাকলে উই, তারপরে কি বসবে, স্ট্রাকচার খেয়াল করে, শুড, এ হচ্ছে শুড, এবং তারপরে ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্বের বেস ফর্ম কি এখানে গো, এবং এরপরে আর কিছু নাই, তাহলে গো এর পরে ফুল স্টপ। এই হচ্ছে আমাদের নিয়মটা, খুব ভালো করে মনে রাখবা। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো, এবং তোমরা যারা ইংলিশটা নিয়ে আসলে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, তোমাদের একটা ভালো গাইডলাইন প্রয়োজন। তুমি চাইলে নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে ভর্তি হতে পারো ইনশাআল্লাহ। তুমি যত দ্রুত যখনই আমার পেইড কোর্সে ভর্তি হবা, তখন থেকে তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে। বিশ্বাস রাখো, জাস্ট ভর্তি হয়ে আমার গাইডলাইন ফলো করো, ক্লাসগুলো ঠিকমতো করো, ইনশাআল্লাহ তোমার ইংলিশে
অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।